আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সংবিধান নিয়ে। তো বাংলাদেশ সেগমেন্টের যে 30 নম্বর রয়েছে এখান থেকে কিন্তু সংবিধান থেকে অবশ্যই মার্ক আসবে, অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন তো আসেই, কখনো তিনটা বা এর চেয়ে বেশিও আসার রেকর্ড আছে। তো যাই হোক, এই জন্য বাংলাদেশের সংবিধান সেগমেন্ট আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যুদ্ধের ইতিহাস এবং আমাদের সংবিধান, এই দুইটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন যেহেতু অবশ্যই আসবে, সো এই সেগমেন্টটা একদম ভালো মতো জেনে রাখা, ভালো মেমোরাইজ করে ফেলা আসলে খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি আমাদের সংবিধান পার্টটা আসলে খুব বেশি বড় না, মানে অল্প কয়েকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে এবং অল্প কয়েকটা ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, এবং এই সংবিধানের যে রচনার ক্ষেত্রে যে ছোট্ট একটু ইতিহাস, এই অংশটুকু জেনে নিলে কিন্তু মানে অনেকগুলো প্রশ্ন কমন চলে আসে। এই জন্য এই সেগমেন্টটা খুব ভালো করে পড়া উচিত, এবং এর পাশাপাশি যেটা লাভটা হয় যে সংবিধান এখন ভালো করে পড়লে পরবর্তীতে রিটেন এবং ভাইবার জন্য কিন্তু অনেক উপকারে আসে। তো এই সার্বিক দিক বিবেচনায় এইটা হচ্ছে মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। শুরু করি। আমাদের সংবিধান হচ্ছে, আমরা জানি যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য মানে একটা মৌলিক একটা উপাদান, বা রাষ্ট্রের একটা মৌলিক আইন বলা যেতে পারে সংবিধানকে। তো এই সংবিধান সাধারণত চার প্রকারের হয়ে থাকে। মানে একটা হচ্ছে কি লিখিত, আবার কখনো অলিখিত হয়ে থাকে, আর হচ্ছে সুপরিবর্তনীয়, মানে যখন চাইলাম সংবিধান পুরোপুরি পরিবর্তন করে ফেলতে পারলাম, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, সহজে পরিবর্তন করা যায় না। তো আমরা যদি আমাদের সংবিধানের বা বাংলাদেশের সংবিধানের দিকে তাকাই, বাংলাদেশের সংবিধান হচ্ছে কি লিখিত। অর্থাৎ আমরা জানি যে আমাদের সংবিধান একটা রিটেন ফর্ম আছে, বাংলা এবং ইংরেজিতে দুইটা ভাষাতেই আমাদের সংবিধানের লিখিত ফরম্যাট রয়েছে, এবং এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় এই সেন্সে যে আমাদের সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু জাতীয় সংসদের 2/3 ভোট লাগবে। অর্থাৎ 2/3 সাংসদ যদি মনে করেন যে সংবিধানের এই অনুচ্ছেদটা বা এই ধারাটা পরিবর্তন করা সম্ভব, শুধুমাত্র তখনই সংবিধানকে পরিবর্তন করা যাবে। তো এই সেন্স হচ্ছে কি সংবিধান হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়। আর আমাদের যে এই সংবিধানটা যে সংশোধন করা যাবে, এইটাও কিন্তু সংবিধানের মধ্যেই বলা রয়েছে। অর্থাৎ সংবিধানের 142 নং অনুচ্ছেদ এবং 7 খ অনুচ্ছেদে কিন্তু এই ব্যাপারগুলো বলা রয়েছে যে যে সংবিধান কিভাবে চেঞ্জ করা যাবে, অর্থাৎ 2/3 ভোটে চেঞ্জ করা যাবে, এবং আমাদের যে সংবিধানের যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আবার হাত দেওয়া যাবে না। এটাও সংবিধানে বলা আছে যে আমাদের সংবিধানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, ওই বিষয়গুলো কিন্তু পরিবর্তন করা যাবে না। তো এই মৌলিক বিষয়গুলো কি? এই মৌলিক বিষয়গুলো হচ্ছে আমাদের যে সংবিধানের পার্ট বা প্রথম অনুচ্ছেদের যে প্রজাতন্ত্র অংশটুকু রয়েছে, এই প্রজাতন্ত্রের সবগুলো সেগমেন্ট। তারপরে হচ্ছে গিয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা 8 থেকে 25 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে, এই অনুচ্ছেদগুলো। তারপরে হচ্ছে গিয়ে মানে স্পেশাল জরুরি অবস্থার কথা চিন্তা করে জরুরি অবস্থা ব্যতি রেখে ওই পর আমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে, এই তৃতীয় অধ্যায় সবগুলো অনুচ্ছেদ, এবং পার্ট 11-র যে 150তম আর্টিকেল গুলো রয়েছে, পার্ট 11-এর 150তম আর্টিকেল, আর হচ্ছে গিয়ে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, আর তৃতীয় অধ্যায়ের সবগুলো আর্টিকেল বিশেষ মানে জরুরি অবস্থার কিছু অংশ ব্যতি রেখে। অর্থাৎ জরুরি অবস্থার সময় কিন্তু মানে নাগরিকদের কিছু কিছু অধিকার খর্ব করা যেতে পারে। তো এই কয়েকটা কন্ডিশনও কিন্তু মানে সংবিধানের মধ্যে বলা আছে যে এই অনুচ্ছেদ গুলাও পরিবর্তন করা যাবে না, অর্থাৎ এই পরিচ্ছেদ গুলা হচ্ছে কি আমাদের ফিক্সড। এটা হচ্ছে সংবিধানের আমাদের একটা বৈশিষ্ট্য। যাই হোক, আমাদের সংবিধান আসলে যেহেতু একটা দেশের একটা সবচেয়ে সর্বপ্রধান আইন, তো একটা স্বাধীন দেশের জন্য কিন্তু সংবিধান একটা অতি প্রয়োজনীয় একটা বিষয়। তো আমাদের যেহেতু স্বাধীনতার পর বঙ্গবন্ধু হচ্ছে দেশে ফিরে আসেন হচ্ছে 10ই জানুয়ারি। তো বঙ্গবন্ধু যেহেতু তখন আমাদের ছিলেন হচ্ছে কি রাষ্ট্রপতি, তো বঙ্গবন্ধু দেশে আসার পর 11ই জানুয়ারি কিন্তু তিনি সংবিধান আদেশ জারি করেন। যেহেতু একটা দেশের পরিচালনার জন্য প্রধান আইনই হচ্ছে সংবিধান, তো সংবিধান বিহীন কিন্তু একটা রাষ্ট্রের কথা মানে চিন্তাই করা যায় না যে রাষ্ট্র পরিচালনার জন্য বেসিসটা কি হবে। এটাই যেহেতু সংবিধান, তো স্বাভাবিকভাবে সংবিধানটা রচনার জন্য বঙ্গবন্ধু ব্যবস্থা গ্রহণ করেন। তো এই আইন বলেই বঙ্গবন্ধু হচ্ছে আমাদের রাষ্ট্রের যেই স্ট্রাকচারটা সেটা চেঞ্জ করেন। কিভাবে সেটা বঙ্গবন্ধু যখন আমাদের দেশ থেকে মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে আমাদের অস্থির রাষ্ট্র গঠন করা হয়, সেটা কিন্তু রাষ্ট্রপ্রধান সরকার ছিল। তো বঙ্গবন্ধু এই আইন বলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। এবং এই আলোকে তখন বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি হচ্ছেন গিয়ে প্রধানমন্ত্রী সরি রাষ্ট্রপতির পদটা গ্রহণ করেন। আর তখন কিন্তু এটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে একটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় পরিণত হয়। অর্থাৎ এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী। আর বিচারপতি আবু সাইদ চৌধুরী যে রাষ্ট্রপতি হিসেবে ভার গ্রহণ করেন, তিনি হচ্ছে 12ই জানুয়ারি 1972 সালে এই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তো মূলত আমাদের সংবিধান আদেশ জারির মাধ্যমে কিন্তু সংবিধান রচনার যে প্রথম স্টেপ এটা নেওয়া হয়, সেটা হচ্ছে কি 11ই জানুয়ারি 1972 সালে।
তারপরে যে কাজটা হয় সেটা হচ্ছে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন, সেটা হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি গণপরিষদ আদেশ জারি করেন হচ্ছে 12ই জানুয়ারি 1972 সালে, যিনি তার আগের দিন অর্থাৎ 11ই জানুয়ারি 1972 সালে দায়িত্ব ভার গ্রহণ করেন। আর এই গণপরিষদ আদেশ জারির মাধ্যমে কিন্তু গণপরিষদের যে সদস্যরা রয়েছে তারা মূলত সংবিধান রচনার যে দায়িত্বগুলো রয়েছে এবং অর্থাৎ সংবিধান রচনা সম্পর্কিত কার্যক্রম কিন্তু তারা এই আদেশ জারির মাধ্যমে শুরু করেন। আর আমরা জানি যে সংবিধান মানে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে আইন বিভাগ। তো এই আইন বিভাগের কিন্তু সংবিধান রচনার দায়িত্বভার দেওয়া হয়। তো তৎকালীন সময়ে গণপরিষদের সদস্য ছিল হচ্ছে কি 403 জন, অর্থাৎ আমাদের সর্বমোট গণপরিষদের সদস্য ছিলেন 403 জন এবং তাদের উপর দায়িত্বভারটা দেওয়া হয় যে তারা সেটা সংবিধান রচনা করবেন, যেটা হচ্ছে কি আমাদের দেশের জন্য সব কিছু মিলিয়ে একদম সর্ব উপযোগী একটা সংবিধান হবে। তো রাষ্ট্রপতি গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন হচ্ছে 10ই এপ্রিল 1972 সালে। অর্থাৎ 23শে মার্চ তিনি যে গণপরিষদ আদেশটা জারি করেন, ওই মেম্বারদেরকে নিয়ে প্রথম অধিবেশন জারি করা হচ্ছে গিয়ে 10ই এপ্রিল 1972 সালে। তো সংবিধান রচনার জন্য একটা কমিটি করে দেওয়া হয়, যে কমিটির প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। তো এই কারণেই ডক্টর কামাল হোসেনকে বলা হয়ে থাকে সংবিধানের রচয়িতা। আর তিনি যেহেতু এই মানে সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন। আর ওই যে কমিটি, এই কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছেন বেগম রাজিয়া বানু। তিনি হচ্ছেন গিয়ে সংবিধান রচনা কমিটিতে ছিলেন। আর কমিটিটা গঠন করা হয় হচ্ছে কি 11 এপ্রিল 1972 সালে, অর্থাৎ প্রথম যে অধিবেশন করা হয় 10ই এপ্রিল 1972, তার পরের দিন কিন্তু দ্বিতীয় কমিটিটা গঠন করা হয় সংবিধান রচনা করার জন্য। আর এই সংবিধান কমিটির প্রথম বৈঠক অর্থাৎ এই 34 জন সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় হচ্ছে গিয়ে 17 এপ্রিল 1972 সালে। তো যাই হোক, এই সংবিধান কমিটি কিন্তু মানে অনেকদিন ধরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিভিন্ন সভা করে একটা খসড়া সংবিধান তৈরি করেন। যেই খসড়া সংবিধানকে গণপরিষদে প্রথমবারের মতো উত্থাপন করা হচ্ছে 12ই অক্টোবর। অর্থাৎ যেই খসড়া সংবিধানটা কমিটির মেম্বাররা মিলে তৈরি করেন, যেহেতু কমিটিতে সকল সংসদ সদস্য ছিলেন না বা গণপরিষদের সকল মেম্বাররা ছিলেন না, তাই এটা বাস্তবায়নের জন্য বা এটাকে অথরাইজ করার জন্য কিন্তু গণপরিষদে উত্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং সেটা 12ই অক্টোবর 1972 সালে দ্বিতীয় অধিবেশনে মানে গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে উত্থাপন করা হয়। এবং স্বাভাবিকভাবেই উত্থাপন করেন হচ্ছে কি সংবিধান রচনা কমিটির যিনি প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তো এরপরে যেটা হয় যে গণপরিষদের বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে এই সংবিধানের অসংখ্য কারেকশন হয়। মানে প্রাথমিকভাবে সংবিধানটা স্থায়ী করার আগে এই অসংখ্য কারেকশনের পর সর্বশেষ 4ই নভেম্বর 1972 সালে কিন্তু সংবিধানকে গৃহীত হয়। অর্থাৎ 4ই নভেম্বর 1972 সালে সংবিধানকে গৃহীত। আমরা কিন্তু অনেক সময় টার্মটা শুনে থাকবো যে 72-এর সংবিধান। তো 72 সংবিধানটা এই জন্য বলা হয় যে আমাদের সংবিধানের অর্থাৎ কোনো প্রকারের সংশোধনীর পূর্বে যে রূপটা ছিল সেটা চূড়ান্ত রূপ লাভ করে হচ্ছে 4ই নভেম্বর 1972 সালে। আর এটা কার্যকর করা হয় হচ্ছে 16ই ডিসেম্বর, অর্থাৎ আমাদের বিজয় দিবসে। আমাদের প্রথম মানে আমাদের দ্বিতীয় যে বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971 আমরা বিজয় লাভ করি। তো দ্বিতীয় যে বিজয় দিবস 16ই ডিসেম্বর 1972 সালে কিন্তু এই সংবিধানকে কার্যকর করা হয়। আর এই সংবিধান রচনা যে কমিটি, সেখানে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি কিন্তু ছিলেন ওই কমিটির মেম্বার, যদিও তিনি বিরোধী দলের ছিলেন এবং আলটিমেটলি তিনি হস্তলিখিত যে মূল সংবিধান সেখানে কিন্তু তিনি স্বাক্ষর করেননি। আমাদের যে হস্তলিখিত যে সংবিধানটি রয়েছে, অর্থাৎ সংবিধানের একদম মেইন যে কপিটা হাতে লিখে, অত্যন্ত সুন্দর একটি হাতের হস্তলিপি আমরা জানি যারা এই সংবিধানের মূল কপিটা দেখে থাকবো। তো এই যে যে হাতের লেখাটা ছিলেন সেটা ছিলেন শিল্পী আব্দুর রউফ। তিনি তার নিজের হাতে এই হস্তলিখিত সংবিধানটা লিখেছিলেন এবং হস্তলিখিত সংবিধানের কারুকাজ করেন হচ্ছে কি শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি হচ্ছে কি এই সংবিধানের যে আমাদের যে লেখাটা, এর চারপাশে কিন্তু বিভিন্ন ডিজাইন করা আছে। সংবিধানের মানে মাঝখানের কাগজে লেখাগুলো থাকে এবং চারপাশে কিছু ডিজাইন করা আছে। তো এই ডিজাইন গুলো করেছিলেন হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর এই যে হস্তলিখিত যে সংবিধানটা সেটা ছিল টোটাল 93 পৃষ্ঠার, 93 পাতার একটা সংবিধান। তো এখানে কিন্তু এই সংবিধানের সকল অনুচ্ছেদ গুলো লিপিবদ্ধ বা হাতে লেখা আকারে ছিল। তো এই হস্তলিখিত সংবিধানে সুরঞ্জিত সেনগুপ্ত বাদে বাকি 399 জন সদস্য কিন্তু স্বাক্ষর করেছেন এবং বাকি 3 জন যেই গণপরিষদের সদস্য ছিলেন তারা আসলে শহীদ ছিলেন। তো এই জন্য তারা
ওই সংবিধানে স্বাক্ষর করতে পারেননি। আর সংবিধান যখন গৃহীত হয় অর্থাৎ 4 নভেম্বর 1972 সালে, তখন স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু তিনি দেশে ফেরার পর অর্থাৎ 10ই জানুয়ারি দেশে ফেরার পর 12ই জানুয়ারি কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। তো তারপর থেকে তিনি হচ্ছে গিয়ে এই সংবিধান যখন গৃহীত হয় তখন তিনি হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। আমাদের গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 10ই এপ্রিল। সেই অধিবেশনের সভাপতি ছিলেন হচ্ছে গিয়ে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। তিনি ছিলেন হচ্ছে গিয়ে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি। আর ওই গণপরিষদের স্পিকার ছিলেন হচ্ছে গিয়ে শাহ আব্দুল হামিদ, আর গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। তো স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 4ই নভেম্বর, সেই হিসাবে সংবিধান দিবস হিসেবে 4ই নভেম্বরকে কিন্তু পালন করা হয়। সংবিধানে কিন্তু অনেক ধরনের প্রভিশন দেওয়া আছে। আমাদের যেহেতু রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলা সংবিধানে উল্লেখ করা আছে, এছাড়াও বিভিন্ন টেকনিক্যাল বিষয়াবলী কিন্তু সংবিধানে নির্বাচন বা আমরা সংবিধান যখন আলোচনা করবো বা আমরা অনেকেই জানি, এই বিষয়গুলো কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে। তো এখানে যে বেসিক জিনিসগুলো বলা, আমরা যে বলে থাকি যে নির্বাচনের প্রার্থী হওয়ার সর্বনিম্ন বছর হবে 25 বছর, ভোটার হওয়ার জন্য সর্বোচ্চ সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে 18 বছর, রাষ্ট্রপতি হতে হলে কাউকে 35 বছর বয়সের হতে হবে, প্রধানমন্ত্রী হতে হলে 25 বছর, মন্ত্রী হতে হলে 25 বছর। তো এই ধরনের যে রিকোয়ারমেন্ট গুলা, এই রিকোয়ারমেন্ট গুলা কিন্তু সংবিধানে উল্লেখ করা রয়েছে। ইনফ্যাক্ট আমাদের বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, সেটাও কিন্তু আমাদের সংবিধানে রয়েছে। তো সেটা আসলে সংবিধানের মেইন অনুচ্ছেদে নেই, সেটা হচ্ছে আমাদের সংবিধানে 7টা তফসিল রয়েছে, এই তফসিল গুলোতে অন্তর্ভুক্ত। এই আমাদের বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, সেটা হচ্ছে 5ম তফসিলে ইনক্লুড করা হয়েছে। এবং এটা হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার জন্য যে ঘোষণাটা দিয়েছিলেন, সেটা ইনক্লুড করা হয়েছে কি 6ষ্ঠ তফসিলে। আর মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেছে, সেটা কিন্তু আমাদের 7ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ তফসিলগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলো একদম ওয়ার্ড টু ওয়ার্ড ইনক্লুড করা হয়েছে, যেন ইতিহাসের আর বিকৃতি কোনো প্রকারের না ঘটে। এবং এই টোটাল যে 3টা তফসিল যে ইনক্লুশন, সেটা হচ্ছে পঞ্চদশ বা 15তম সংশোধনীর মধ্যে। অর্থাৎ 15তম সংশোধনীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ 5ম তফসিলে, তারপরে হচ্ছে গিয়ে স্বাধীনতার যে ঘোষণা, সেটা হচ্ছে 6ষ্ঠ তফসিলে, এবং মুজিবনগর সরকারের ঘোষণাপত্র এটা 7ম তফসিলে ইনক্লুড করা হয়েছে। সংবিধানের আসলে আমাদের দেশের সংবিধান লিখিত হলেও অনেক দেশ রয়েছে যাদের সংবিধানের লিখিত সংবিধান নেই, যেমন হচ্ছে কি ব্রিটেন বা ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য আমরা যেটাকে বলে থাকি, তারপর স্পেনে, সৌদি আরবে এবং নিউজিল্যান্ডে, এই দেশগুলোতে কিন্তু লিখিত কোনো সংবিধান নেই। আর বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের, আর সবচেয়ে যে ছোট সংবিধান সেটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের। সবচেয়ে ছোট যে সংবিধানটা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেটা অনেকটা ফলো করা হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং যুক্তরাজ্যের সংবিধানের আলোকে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে ফলো করে আমাদের দেশের মতো করে কিন্তু এই সংবিধানটি রচনা করা হয়। কিন্তু স্ট্যান্ডার্ড বা যেখান থেকে ছায়া গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে যুক্তরাজ্য এবং ভারতের সংবিধানকে। আমাদের সংবিধানের কিছু প্রস্তাবনা এবং বৈশিষ্ট্য রয়েছে। তো আমাদের যে সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আমাদের বাংলাদেশের যে সাংবিধানিক নাম সেটা হচ্ছে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা কিন্তু সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমাদের রাষ্ট্রের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো স্বাভাবিকভাবেই সংবিধান হচ্ছে গিয়ে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন। অন্য যে কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেই আইন অটোমেটিক্যালি বলবৎ হয়ে বাতিল হয়ে যাবে। এই কথাটাও কিন্তু সংবিধানে আমাদের উল্লেখ করা হয়েছে। এই জন্য সংবিধানটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। যেহেতু এইখান থেকে ট্রিকি কোশ্চেন বা কমন ইজিলি অপশন দেখে বোঝা যায় এই ধরনের প্রশ্ন থাকে, সেই জন্য আমাদের সংবিধানটা ইম্পর্টেন্ট অনুচ্ছেদ যেগুলো আমি পরে আলোচনা করবো, কোনগুলো একটু ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ গুলা কিন্তু ভালো মতো রিডিং করে নিতে হবে একবার। তাতে করে আমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে কি ধরনের প্রশ্ন বা কোন জিনিসটা এই অনুচ্ছেদ থেকে এক্সট্রাক্ট করা যেতে পারে। আমরা যদি আমাদের সংবিধানের দিকে একটু তাকাই, যে আমাদের সংবিধানের মোট 11টি ভাগ রয়েছে। তো এই 11টি ভাগের মধ্যে মোট 153টি অনুচ্ছেদ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ভাগে বিভিন্ন সংখ্যক অনুচ্ছেদ রয়েছে। যেমন প্রথম ভাগে রয়েছে 8টি অনুচ্ছেদ, তারপরেরটিতে রয়েছে 17টি, এরকম করে এক একটা ভাগে কয়েকটা নির্দিষ্ট সংখ্যক অনুচ্ছেদ রয়েছে।
তবে টোটাল অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে আমাদের 153। আর আমাদের যে মূলনীতি সেটা হচ্ছে 4টি, আর তফসিল রয়েছে 7টি, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের সংবিধানের শেষে 7টি তফসিল সংযুক্ত করা রয়েছে। আর আমাদের সংবিধানের যে প্রস্তাবনায় মূল বিষয় সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় সবাই যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জন্য, দেশের মুক্তির জন্য কাজ করে গিয়েছে, ওই চেতনাটাকে কেন্দ্র করেই কিন্তু সংবিধানটা রচনা করা হয়েছে। তো যাই হোক, আমাদের সংবিধানের যে 4টি মূলনীতির কথা বললাম, এই 4টি মূলনীতি হচ্ছে কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ যেই 4টি মূল বিষয়কে কেন্দ্র করে আমাদের দেশের সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই মূলনীতিগুলোকেই কিন্তু আমাদের সংবিধানের বা রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের প্রিন্সিপাল বা মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে, যেটা সংবিধানের শুরুতেই বলে দেওয়া আছে এবং করে ব্যাখ্যাও দিয়ে দেওয়া আছে যে কিভাবে এই যে বিষয়গুলো আমাদের আমাদের প্রজাতন্ত্রের মূল বিষয় হিসেবে সবসময় থাকবে। আমাদের সংবিধানের অন্যতম একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে রাষ্ট্রের যে নাগরিক তাদের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র একজন নাগরিক হিসেবে তার যে চলাফেরার অধিকার, সভা সমাবেশ করার অধিকার, আইনের সুবিধা পাওয়ার অধিকার, এই সমস্ত যে সকল অধিকার বা মৌলিক অধিকারগুলো রয়েছে একজন নাগরিকের রাষ্ট্রে বসবাস করার জন্য, সেই অধিকারগুলোর কথা কিন্তু সংবিধানে আমাদের বলা আছে। সেটা হচ্ছে 26 থেকে 47-এর এই অনুচ্ছেদ অংশ কিন্তু আমাদের এই নাগরিকদের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও সংবিধানের যে প্রথম ভাগ, অর্থাৎ সংবিধানের 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদে কিন্তু আমাদের প্রজাতন্ত্র সম্পর্কে উল্লেখ করা হয়েছে। প্রজাতন্ত্র কি? অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, অর্থাৎ রাষ্ট্রের আমাদের সীমানা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের যদি কেউ রাষ্ট্রদ্রোহী করে তার যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, জাতীয় সঙ্গীত, রাজধানী ঢাকা, এই যে রাষ্ট্রের একদম প্রজাতন্ত্রের মৌলিক যে বিষয়বস্তুগুলো রয়েছে, এটা হচ্ছে অনুচ্ছেদ 1 থেকে 7-এর মধ্যে, অর্থাৎ প্রথম ভাগের 1 থেকে 7 অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর যে দ্বিতীয় ভাগ, অর্থাৎ 8 থেকে 25, এই অনুচ্ছেদ 8 থেকে 25, এখানে কিন্তু রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলা কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যেই মূলনীতির উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে সমাজতন্ত্র, মানে জাতীয়তাবোধ, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা, এই 4টা বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 8 থেকে 25 এই সেগমেন্টে কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিগুলো রয়েছে, আমাদের পররাষ্ট্র নীতি কি হবে, আমাদের এই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে, সবার জন্য কিভাবে অধিকারগুলো নিশ্চিত করা হবে, তারপর হচ্ছে বিচার বিভাগ থেকে শাসন বিভাগের পৃথকীকরণ, এই যে সামগ্রিক বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশের সরকার পদ্ধতি কিন্তু সংসদীয় এবং এককেন্দ্রিক। আর আমাদের সংবিধানের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে জনগণ, অর্থাৎ ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে, যে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই যে মানুষজন ভোট দিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু সংবিধানের আমাদের অন্যতম বৈশিষ্ট্য। তো সংবিধানের আমাদের 3 ধরনের মালিকানার কথা বলা হচ্ছে। মালিকানা বলতে মানে যে কোনো ধরনের সম্পদ 3 ধরনের মালিকানায় থাকতে পারবে। একটা হচ্ছে রাষ্ট্রীয়, আর একটা হচ্ছে ব্যক্তিগত, এবং একটা হচ্ছে সমবায়। সমবায় বলতে হচ্ছে কিছু অনেকে মিলে মালিকানা থাকতে পারে, রাষ্ট্রীয় এবং পাবলিক যৌথ মালিকানা থাকতে পারে। এই বিষয়গুলো আসলে সংবিধানে কিন্তু একটা ফান্ডামেন্টাল বা বেসিক আইডিয়া দেওয়া আছে। আর আমাদের যেই বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদ, এটা আমরা জানি যে 1 কক্ষ বিশিষ্ট, বিশ্বের অনেক দেশেই 2 কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আমাদের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা আমরা জানি যে 350টি আসনের মধ্যে 300টি হচ্ছে সাংসদীয় আসন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই 300টি আসনে বিজয়ী হয়, এবং 50টি হচ্ছে সংরক্ষিত আসন, যেটা হচ্ছে সংরক্ষিত নারী আসন। সংবিধানের প্রজাতন্ত্রের সেগমেন্টে অনেকগুলো বিষয় উল্লেখ করা আছে, যেমন আমাদের প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে কি? ইসলাম। এটা হচ্ছে 2-এর ক নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে। তারপর হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা হবে হচ্ছে গিয়ে বাংলা। এটা হচ্ছে আমাদের অনুচ্ছেদের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের সংবিধানে, এগুলো হচ্ছে আমাদের সংবিধানের কিছু বৈশিষ্ট্য, যে আমাদের সংবিধানের স্বাধীন বিচার বিভাগের কথা বলা আছে। সেটা হচ্ছে কি সংবিধানের যে 22 নম্বর অনুচ্ছেদ, সেখানে কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে। তারপরে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা আছে, অর্থাৎ কোনো রাষ্ট্রীয় বা সরকারি চাকরিজীবীর যদি চাকরির অবসান হয় বা তার কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, সে হচ্ছে কোন ট্রাইব্যুনালের কাছে তার এই আর্জি জানাবে, সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনিক ট্রাইব্যুনাল বলা আছে।
তারপর হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধানগুলো 4-এর ক অনুচ্ছেদে বলা আছে। অর্থাৎ আমরা বিভিন্ন রাষ্ট্রীয় অফিসে বা সরকারি অফিসে দেখবো যে ওখানে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে। তো এই যে এটা আসলে কোন অধিকার বলে বা কোন আইনের বলে এই রাষ্ট্রপতির জাতির পিতার প্রতিকৃতি সব অফিসে সংরক্ষণ করা হয়, এটা হচ্ছে সংবিধানের আমাদের 4-এর ক নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে। আর সংবিধানের যদি কখনো লঙ্ঘন হয়, অর্থাৎ কোনো নাগরিক যদি মনে করে যে তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, সে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। সেটা হচ্ছে 102-এর 2 নম্বর অনুচ্ছেদের বলে কোনো একজন নাগরিক সংক্ষুব্ধ হলে তিনি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে আপিল বা মামলা করতে পারেন। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 8 অনুযায়ী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা, এই 4টা মূলনীতির উপর কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। এবং এই রাষ্ট্র পরিচালন এই পয়েন্টগুলা কিন্তু একে একে বর্ণনা করা আছে। যেমন 9 নম্বর অনুচ্ছেদে জাতীয়তাবাদ, তারপরে 10-এ বলা আছে যে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি, অর্থাৎ কোনো ধরনের অন্যায় অবিচার যে হতে পারবে না, কাউকে যে শোষণ করা যাবে না, এই বিষয়গুলো উল্লেখ করা আছে খুবই ব্রিফলি। তারপরে 11 নম্বর হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার, আর 12 নম্বরে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ যে যার যার ধর্ম তার মতো করে স্বাধীনভাবে পালন করতে পারবে। আর 13 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে মালিকানা নীতি, অর্থাৎ যে বিষয়টা আমি বলছিলাম যে মালিকানা কয় ধরনের হতে পারে, ব্যক্তি মালিকানাধীন, তারপরে হচ্ছে কি যৌথ মালিকানাধীন, সমবায় পদ্ধতি, এই বিষয়গুলো হচ্ছে 13 নম্বর অনুচ্ছেদে বলা আছে। যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, তো কৃষক এবং শ্রমিকদের মুক্তি, এই পয়েন্টটা তুলে ধরা হচ্ছে সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে। আর আমাদের যে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অর্থাৎ আমরা যে মৌলিক চাহিদাকে বলে থাকি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই মৌলিক চাহিদা যে রাষ্ট্র পূরণ করবে, এই ব্যাপার পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, এই কথাটা কিন্তু আমাদের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে। তারপরে আমরা যদি 16 নম্বর অনুচ্ছেদে তাকাই, সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব, অর্থাৎ আমাদের গ্রামগুলাকে উন্নয়ন করতে হবে, কৃষির দিকে সবসময় সরকারের নজর দিতে হবে, এই বিষয়গুলো হচ্ছে 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক করা, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এটা হচ্ছে কি আমাদের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো এই বিষয়গুলো আমি একটা একটা করে কেন বলছি, কারণ হচ্ছে এই বিষয়গুলো কিন্তু জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত 1 থেকে 25 নম্বর অনুচ্ছেদের কোন অনুচ্ছেদে কি বলা আছে, এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় এটা যে কোনো টপিক পরীক্ষায় আসতে পারে যে এই অনুচ্ছেদে কি বলা আছে, বা এই যে পরিবেশ ও জীব বৈচিত্র্যের কথা, এটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে। এই জন্য আমি আসলে একটু ব্রিফলি আলোচনা করছি, কারণ এই বিষয়গুলো আসলে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের সংবিধানের 18 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে বলা আছে হচ্ছে কি জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টা, অর্থাৎ আমাদের জনস্বাস্থ্য বা মানুষের স্বাস্থ্য কিভাবে রক্ষার জন্য সরকারের কি রোল হবে, এই বিষয়গুলো। 18 কতে আছে হচ্ছে কি পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ, অর্থাৎ যে আমাদের যে প্রাণী যে বৈচিত্র্য, এগুলো যাতে সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের জন্য রাষ্ট্র যেন ব্যবস্থা নেয়, এই বিষয়গুলো হচ্ছে 18 কতে বলা আছে। আর 19 নম্বরে বলা আছে যে সুযোগের সমতা, অর্থাৎ কোনো নাগরিক যেন বঞ্চিত না হয়, অর্থাৎ কোনো নাগরিক যেন মনে না করেন যে তার অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, যেখানে সকলের পার্টিসিপেট করার ক্ষমতা রয়েছিল, কিন্তু না, কোনো কারণে তাদেরকে যেন বঞ্চনার শিকার না করা হয় বা তাকে যেন সুযোগ থেকে বঞ্চিত না করা হয়, এই বিষয়গুলো কিন্তু সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপর 20 নম্বর অনুচ্ছেদে অধিকার ও কর্তব্য রূপে কর্ম, অর্থাৎ আমাদের এই একজন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে, আমাদের অধিকার কোনগুলো, আমাদের দায়িত্ব কোনগুলো, এই বিষয়গুলো হচ্ছে অনুচ্ছেদ 20-এ বলা আছে। আর 21 নম্বর অনুচ্ছেদ হচ্ছে বিশেষত নাগরিক এবং সরকারি কর্মচারীদের জন্য, বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য, যে তাদের দায়িত্বগুলো কি হবে, প্রজাতন্ত্রের সার্বক্ষণিক কাজে যে তারা নিয়োজিত, এই বিষয়টা হচ্ছে আমাদের 21 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর 22 নম্বর অনুচ্ছেদ তো খুবই বিখ্যাত, এটা হচ্ছে গিয়ে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ যে আলাদা থাকবে, অর্থাৎ যারা বিচার বিভাগের তারা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে, এই বিষয়টা হচ্ছে সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে। আমাদের যে জাতীয় সংস্কৃতির বিষয়গুলো, সেটা হচ্ছে কি 23 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, তারপর হচ্ছে কি ক্ষুদ্র জাতিসত্তা, সম্প্রদায় সংস্কৃতি, এগুলো সংরক্ষণের জন্য 23-এর কতে বলা আছে। তারপর জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতি দর্শন, এই বিষয়গুলো হচ্ছে কি 24 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর 25 নম্বর অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি, সেটা কি হবে। 25 নম্বরে একদম ব্রিফলি কিন্তু পররাষ্ট্র নীতিটা বর্ণনা করা হচ্ছে, যে আমরা অন্য কোনো দেশের শান্তিতে ইন্টারফেয়ার করব না, আমাদের শান্তিতে বা আমাদের সুরক্ষায় যদি কেউ বাধা দেয়, শুধুমাত্র তখনই আমরা
আমরা প্রতিহত করার চেষ্টা করব। তো এরকম আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানে সংহতি বজায় রাখার জন্য মানে অন্য কোনো দেশের সাথে আমরা কোনো শত্রুতায় যাব না, একদম ফ্রেন্ডলি একটা নেইবার হিসেবে আমরা থাকবো। এটা হচ্ছে কি আমাদের মানে পররাষ্ট্রনীতি। তো এই পররাষ্ট্রনীতিটা কিন্তু সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে মানে একদম সুন্দরভাবে উল্লেখ করা আছে, এবং এই পররাষ্ট্রনীতিতে আসলে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা একদম ভালো করে পড়ে নিব। এতে করে যেটা হবে যে আমাদের নলেজটা এনরিচ হবে, প্লাস হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে কোনো ধরনের ঘোরায় পেঁচায় কোনো প্রশ্ন আসলে কিন্তু ইজিলি আনসার করা সম্ভব হবে। সংবিধানের যে তৃতীয় ভাগ, এখানে হচ্ছে মৌলিক অধিকারগুলোর কথা বলা হচ্ছে। মৌলিক অধিকার বলতে কি বুঝি আমরা, যে আইনের যদি আমরা একটু গোত্র করি তাহলে বুঝবো যে মৌলিক অধিকারগুলো আসলে কি কি। আমরা এটাও একটু ব্রিফলি দেখে নিই যে সংবিধানের তৃতীয় ভাগ অর্থাৎ মৌলিক অধিকারের কি কি জিনিস উল্লেখ করা রয়েছে। তো 26 নম্বরে আমাদের বলা আছে কি, মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন থাকলে সেটা বাতিল করতে হবে। অর্থাৎ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এরকম কোনো আইন যদি হয় সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। 27 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আইনের দৃষ্টিতে সকলে সমান। সে রাষ্ট্রের যে পর্যায়ে থাকুক না কেন, সে সাধারণ নাগরিক হোক কিংবা বড় কোনো ব্যক্তিত্ব হোক বা যেই পর্যায়েই হোক না কেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আইনের কাছে সকলের মানে আইনের দৃষ্টিতে সকলে সমান। এটা হচ্ছে কি আমাদের 27 নম্বর অনুচ্ছেদ, খুবই গুরুত্বপূর্ণ এবং মানে আসলে আদর্শ রাষ্ট্রের জন্য একটা মানে অত্যাবশ্যকীয় একটা অনুচ্ছেদ। যাই হোক, আমাদের 28 নম্বর অনুচ্ছেদটা হচ্ছে ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য। মানে একজন আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ধরনের কোনো বৈষম্য হবে, এই বৈষম্যগুলা যেন না হয়, এই বৈষম্য গুলা যাতে না হয় এই জিনিসটা এনশিওর করার কথা বলা হয়েছে হচ্ছে কি 28 নম্বর অনুচ্ছেদে। তারপর হচ্ছে সরকারি নিয়োগ লাভে সবাই যে সকাল মানে সমান সুযোগ পাবে, এটা হচ্ছে 29 নম্বরে বলা আছে। তবে এখানে স্পেশাল প্রভিশনও বলা আছে, যেমন হচ্ছে গিয়ে যারা পিছিয়ে পড়া নাগরিক, তারপর হচ্ছে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু আবার যে মানে স্পেশাল ব্যবস্থা রাখার কথা কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে। 38 নম্বর একটু বিশেষ অনুচ্ছেদ, সেখানে বলা আছে যে বিদেশি খেতাব ইত্যাদি মানে চাইলেই কেউ বিদেশি খেতাব গ্রহণ করতে পারবে না, সেজন্য হচ্ছে রাষ্ট্রপতির থেকে অনুমতি মানে গ্রহণ করে তারপর বিদেশি খেতাব অর্জন করতে হয়। এই বিষয়টা হচ্ছে 30 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আইনের আশ্রয় লাভের অধিকার, এটা হচ্ছে সবার, এটা হচ্ছে 31 বলা আছে, অর্থাৎ সে যেই হোক না কেন তার আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। অর্থাৎ সে কোনো ব্যক্তি যত বড় অপরাধী করুক না কেন, আইনের মানে আশ্রয় তার পক্ষে কথা বলার জন্য, অর্থাৎ আইনের আশ্রয় লাভের জন্য তার অধিকার থাকবে। তারপর হচ্ছে কি 32 নম্বর হচ্ছে জীবন ও ব্যক্তির স্বাধীনতা সংরক্ষণ, অর্থাৎ স্বাধীন দেশের নাগরিক হিসেবে জীবন ও ব্যক্তিগত অনেক স্বাধীনতা কিন্তু রাষ্ট্রকে এনশিওর করতে হয়, এই বিষয়টা 32 বলা আছে। 33 নম্বর হচ্ছে কি গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, অর্থাৎ গ্রেপ্তার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করতে হলে কি কি প্রসিডিউর আইনানুগভাবে ফলো করতে হয়, এটা হচ্ছে কি আমাদের 33 নম্বরে বলা আছে। জবরদস্তি কোনো প্রকার শ্রম মানে করানো যাবে না, এই জিনিসটা হচ্ছে 34 বলা আছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে ফোর্সিবলি আমি কোনো কাজ করাতে পারবো না, এটা কিন্তু আমাদের সংবিধানের লঙ্ঘন হবে। তো এই বিষয়টা 34 বলা আছে। আর বিচার ও দণ্ড সম্পর্কে জ্ঞান, এটা হচ্ছে আমাদের 35 নম্বর অনুচ্ছেদে বলা আছে। অর্থাৎ আমি যদি কোনো অন্যায় করি তাহলে বর্তমানে যে আইনটা আছে এই আইনে আমার বিচার হবে। অর্থাৎ কোনো ব্যক্তি অন্যায়কালীন সময়ে যে আইনটা বলবৎ থাকবে, পরবর্তীতে ওই আইন পরিবর্তন হলেও পূর্ববর্তী যে আইন ছিল সেই আইনে তার বিচার হবে। এই বিষয়টা কিন্তু 35 নম্বর অনুচ্ছেদে ক্লিয়ার করে দেওয়া আছে। চলাফেরার যে স্বাধীনতা, সেটা 36 বলা আছে। সমাবেশ, অর্থাৎ মানুষজন একসাথে সমবেত হওয়ার যে স্বাধীনতা, সেটা 37 বলা আছে। 38 নম্বরে তার স্বাধীন মতো সংগঠন বা কোনো অর্গানাইজেশন তৈরির যে ক্ষমতা ব্যক্তিদের, সেটা হচ্ছে 38 বলা আছে। চিন্তা বিবেকের স্বাধীনতা 39, বাক স্বাধীনতা, মানুষ তার স্বাধীনভাবে তার কথা বলার যে অধিকার, সেটা হচ্ছে 39 সে বলতে পারবে 39 মাধ্যমে। পেশা ও বৃত্তির স্বাধীনতা 40 নম্বর, অর্থাৎ মানে সংবিধানের লঙ্ঘন হয় না এরকম যে কোনো পেশায় সে কিন্তু নিজেকে নিয়োজিত করতে পারবে। আর ধর্মীয় স্বাধীনতা আবারও বলা আছে 31 নম্বর, অর্থাৎ যে যার মতো করে তার ধর্ম পালন করবে, একে অন্যের ধর্ম তো ইন্টারফেয়ার করবে না, এবং জন্য কোনো ধরনের বৈষম্য আসবে না। সম্পত্তির অধিকার 42 বলা আছে, অর্থাৎ মানুষ তার যে নৈতিকভাবে বা লিগালি তার যে ধরনের সম্পত্তি অর্জন সে করেছে, সেই সম্পত্তির অর্জন করার অধিকার কিন্তু প্রত্যেকটা নাগরিকের রয়েছে। গৃহ ও যাতায়াতের অধিকার, সেটা 43 বলা আছে। মৌলিক অধিকার বলবৎকরণ, এটা 44। অর্থাৎ যে মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলো সংবিধান সংরক্ষণ করছে। আর শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, এটা হচ্ছে 45 বলা আছে। 46 হচ্ছে দায় মুক্তির বিধানের ক্ষমতা, অর্থাৎ কোনো বিশেষ ক্ষেত্রে রাষ্ট্র যদি মনে করে যে কোনো সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বা কোনো বিশেষ কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু দায় মুক্তির বিধানের ক্ষমতা 46 দেওয়া আছে। আর 47 নম্বরে কিছু আইনের হেফাজত করা রয়েছে, অর্থাৎ এই আইনগুলা সংবিধানে মানে
সংবিধানে হেফাজত করা রয়েছে, বা ওই আইনের কার্যক্রম করতে গেলে যদি কোনো কোনো বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রে যেন সেই সুরক্ষা পায়, এটা হচ্ছে কি 47 নম্বর মানে অনুচ্ছেদে বলা আছে। তো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের মূলত সংবিধানে যে আমাদের যে রাষ্ট্র মানে প্রত্যেকটা নাগরিকের যে অধিকারগুলো, এই অধিকারগুলো আমি মোটামুটি আলোচনা করলাম। তো এই জিনিসটা আপনারা বিশেষত 1 থেকে 25 অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন, যে কোন অনুচ্ছেদে কি আছে, বা কোনো একটা টপিক বলে দিলে যেন আমরা বলতে পারি যে আমাদেরকে আসলে এই অনুচ্ছেদ আমাদের এই টপিকটার কথা বলা আছে। আর এই 26 থেকে যে 47 পর্যন্ত এটাও মোটামুটি একটু আয়ত্ত করে রাখা, মানে আয়ত্ত করে ফেলতে ভালো পারলে ভালো, কারণ এখান থেকে কিন্তু র্যান্ডমলি প্রশ্ন চলে আসে যে চলাফেরার স্বাধীনতা আমাদের কোন অনুচ্ছেদে বলা আছে। তো এটা যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে কিন্তু মানে এই অংশটুকু অ্যান্সার করা কিন্তু সবসময় সহজ হয়ে যাবে। তো আমরা যে সংবিধানের যে যে বিষয়টা আমি আগেই বলছিলাম, যে আমরা কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের কথা আলোচনা করবো। যে আমাদের সংবিধানের যে 153টা অনুচ্ছেদ মানে অনুচ্ছেদ রয়েছে, সবগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। তো এই জন্য আমরা সমান গুরুত্বপূর্ণ না বলতে চাই বিসিএস পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ না, মানে রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটা অনুচ্ছেদই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বিসিএস পরীক্ষার জন্য আমাদের যে প্রিভিয়াস এর প্রশ্ন প্লাস এই আলোচনা থেকে আমরা যেই বিষয়গুলা সামনে উঠে আসছে, এইগুলার আলোকে আমরা কয়েকটা অনুচ্ছেদকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হিসেবে চিহ্নিত করতে পারি। এগুলো আমি একটু এখন আলোচনা করবো। যেমন 1 নম্বর অনুচ্ছেদ, 1 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে, যে বাংলাদেশের নাম কি, আমাদের যে সাংবিধানিক নাম সেটা হচ্ছে 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আমাদের সীমানা, অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে সীমানা, আমাদের 3 পাশে যে ভারত, এক পাশে যে মিয়ানমার, দক্ষিণে যে বঙ্গোপসাগর, এই সীমানাটা ঠিক কিভাবে, এটা হচ্ছে কি আমাদের মানে আমাদের সীমানাটা কি, ভৌগোলিক যে সীমানাটা, সেটা 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপর যে রাষ্ট্রীয় ধর্ম যে ইসলাম, এই বিষয়টা হচ্ছে 2 এর কথা বলা আছে। আমাদের রাষ্ট্রভাষা যে বাংলা, এই এই অংশ মানে আমাদের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপর হচ্ছে গিয়ে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, এটা হচ্ছে 4 নম্বর অনুচ্ছেদে। বঙ্গবন্ধুর প্রতীকী 4 এর কতে, প্রতিকৃতি 4 এর কতে, রাজধানী আমাদের ঢাকা, এটা হচ্ছে 5 নম্বর অনুচ্ছেদে। তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। পরবর্তীতে আমাদের এই যে নাগরিকত্ব যে বাংলাদেশি, এটা 6 নম্বরে, মানে বাংলাদেশের নাগরিকদের যে বাংলাদেশি বলা হবে, এটা 6 নম্বর অনুচ্ছেদে বলা আছে। যে কোনো আইনের অসামঞ্জস্যপূর্ণ আইনের ক্ষেত্রে সংবিধানের প্রাধান্য, অর্থাৎ অন্য যে কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেটা অটোমেটিক্যালি মানে ভয়েড হয়ে যাবে, অর্থাৎ আমাদের সংবিধানে প্রাধান্য দেওয়া হচ্ছে 7 নম্বর অনুচ্ছেদে। সাথে কথা আছে সংবিধান যে মানে স্থগিতকরণ, বাতিল ইত্যাদি এই ধরনের কেউ যদি মানে রাষ্ট্রীয় বিষয়ে যদি সে যদি কনস্পিরেসি করতে চায়, তাহলে যে মৃত্যুদণ্ডের শাস্তি, এটা কিন্তু সংবিধানের 7 এর কত ইনক্লুড করা আছে। অর্থাৎ মানে সংবিধানকে বাতিল করতে চাইলে বা রাষ্ট্রের নাশকতামূলক বা দেশদ্রোহিতা করতে নিলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে 7 ক অনুচ্ছেদে। খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ এই 7 ক অনুচ্ছেদ। আর 7 খ কি বলা হচ্ছে, যে মৌলিক বিষয়গুলো যে সংশোধন করা যাবে না, অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে মৌলিক বিষয়গুলো আমি শুরুতে আলোচনা করেছিলাম, যে প্রথম পার্ট, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগের বিশেষ অবস্থা ছাড়া সম্পূর্ণ 150 নম্বর মানে 11তম ভাগের 150 নম্বর অনুচ্ছেদ, এই সবগুলো হচ্ছে কি রাষ্ট্রের মৌলিক বিষয়, এগুলো সংশোধন করা যাবে না। আর 8 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্রের যে মূলনীতি, 4টা মূলনীতির কথা, সেগুলো আলাদাভাবে আলোচনা করা হচ্ছে। আমাদের 10-এ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, 9-এ হচ্ছে গিয়ে 11-তে গণতন্ত্র, মানবাধিকার, 12-তে ধর্ম নিরপেক্ষতা, 15-তে মৌলিক চাহিদা, এগুলো হচ্ছে আমাদের বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে। 17-তে হচ্ছে অবৈতনিক ও প্রাথমিক শিক্ষা, 18-র কথা বলতেছি আমরা পরিবেশ ও জীব বৈচিত্র্য, যেটা আমি অলরেডি একবার বললাম। আশা করি আরেকবার শোনার মাধ্যমে আপনাদের জিনিসটা মোটামুটি একদম মাথায় গেঁথে যাবে, যে ওকে আমার সংবিধানের এই সেগমেন্টটা, এই টপিকটা, এই সেগমেন্টটা আমার বলা আছে। তারপর 21-এ বলা হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, 22-এ হচ্ছে বিচার বিভাগের পৃথকীকরণ, 23-এর কথা উপজাতের সংস্কৃতির কথা, তারপরে 25 যেটা বলছিলাম পররাষ্ট্রনীতি, 27-এ হচ্ছে আইনের দৃষ্টিতে মানে সবাই সমান, এগুলো তো সবগুলো ইম্পর্টেন্ট আমাদের পার্ট। তারপর নারী পুরুষের সমান অধিকার, এটা 28-এ বলা আছে। 32-এ জীবন ও ব্যক্তি স্বাধীনতা, 36, 37, 38 আচ্ছা চলাফেরা, সমাবেশ, সংগঠন, এভাবে মানে একসাথে মনে রাখলে কি মনে রাখাটা সহজ হবে, যে চলাফেরা, সমাবেশ, সংগঠন, এটা হচ্ছে 36, 37, 38 এভাবে। চিন্তা অভিব্যক্তের স্বাধীনতা, ধর্মীয় মানে স্বাধীনতা 39 আর 41 বলা আছে। সম্পত্তির অধিকার 42-এ। আর এরপরে আমাদের কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য যে 3টা বিভাগ, এই বিভাগগুলোর কথা কিন্তু আলাদাভাবে আলোচনা করা হবে। যেমন প্রথমেই আমাদের রয়েছে কি
শাসন বিভাগের কথার জন্য শাসন বিভাগের প্রধান আমাদের কি প্রধানকে রাষ্ট্রপতি। ধরো মহামান্য রাষ্ট্রপতির কথা বলা আছে 48-এ। তো এরপরে কিন্তু রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ হবে, রাষ্ট্রপতির অভিশংসন কিভাবে হতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতি পদ থেকে কিভাবে তাকে মানে পদ থেকে অবসান হতে পারে, এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রপতির একের পর এক বলে দেওয়া আছে। বা কত বছর বয়স পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে, এই সবগুলো বিষয় মানে সামগ্রিক বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে এরপর থেকে আলোচনা আছে। তারপর ন্যায়পাল বা অম্বার্ডসম্যান যেটাকে বলে, এই ন্যায়পালের কথা হচ্ছে গিয়ে ৭৭ নাম্বার অনুচ্ছেদে বলা আছে। তো এটা একটু বিশেষ ধরনের পদ, যেটা আমাদের দেশে বর্তমানে নাই। এটা একটা সাংবিধানিক পদ, অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে ন্যায়পাল নিয়োগ দিতে পারে, যারা হচ্ছে রাষ্ট্রের যে কোনো অংশকে তাদের মতো করে স্ক্রুটিনি করতে পারবে। এটা হচ্ছে ন্যায়পালের কাজ। তো এই ন্যায়পালের বিষয়ে ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে। তো এটা কিন্তু আপনারা এই যে ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো, এগুলো কিন্তু ভালো করে একটু দেখে নিবেন এবং এর ভেতরে কি বলা আছে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। ৮১ নাম্বার হচ্ছে আমাদের অর্থ বিলের কথা বলা আছে। অর্থ বিল হচ্ছে কি আমাদের যে এই আমাদের সংসদে কিন্তু সবকিছু বিল আকারে উত্থাপিত হয়, অর্থাৎ আইনের পূর্বে কিন্তু ওগুলোকে বিল আকারে উত্থাপিত হয়, এবং এই বিলগুলো যদি অর্থ সম্পর্কিত হয় সেটা হচ্ছে অর্থ বিল বলা হয়ে থাকে। তারপরে ৯৩ বলা আছে হচ্ছে কি অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ জরুরি কোনো অবস্থানে বা সংসদ যদি ওই সময় চলাকালীন না থাকে, তো রাষ্ট্রপতি কিন্তু তখন অধ্যাদেশ প্রণয়ন করতে পারে। তো এই বিষয়টা ৯৩ নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপরে আমরা চলে যাই ১১৭ নম্বর অনুচ্ছেদে। সেখানে আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল বা ওই যে সরকারি চাকরিজীবীদের জন্য যে ট্রাইব্যুনালটা, সেটার ১১৭ নম্বরে বলা আছে। তারপরে ১০২ এ কি বলা আছে, যে আমরা যদি কেউ সংক্ষুব্ধ হয় রাষ্ট্রের বিরুদ্ধে যদি মামলা করতে চায়, সেটা হচ্ছে ১০২ এর বলে করতে পারে। তারপরে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হচ্ছে ১১৮-তে বলা আছে। ১৩৭ হচ্ছে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা, অর্থাৎ পিএসসি, জি মানে সংবিধানের পিএসসি যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা হচ্ছে ১৩৭ নাম্বার অনুচ্ছেদে বলে। তারপর হচ্ছে গিয়ে জরুরি অবস্থা যে ঘোষণা, কোনো কারণে যদি মনে হয় যে রাষ্ট্রপতি যদি মনে করেন যে না আমাদের দেশে এখন জরুরি অবস্থা ঘোষণা করতে হবে, তো সেক্ষেত্রে ১৪১ নাম্বারের ১৪১ কর বলে কিন্তু জরুরি মানে রাষ্ট্রের জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা একটু দেখে নিব যে ঠিক কিভাবে কোন কন্ডিশনে জরুরি অবস্থা ঘোষণা করা লাগতে পারে বা কে ঘোষণা করেন, এই বিষয়গুলো কিন্তু আমরা ওই টপিক মানে ওই অনুচ্ছেদটা একটু যদি পড়ে নিই তাহলে কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো সংবিধান বিষয়টা কিন্তু মানে সংখ্যাটা একটু মানে কোন অনুচ্ছেদে কি আছে এটা মনে রাখা একটু জটিল হলো, বিষয়টা যদি আমরা একটা লাইন বা দুটো লাইন পড়ে ফেলি তাহলে কিন্তু সংবিধানটা বেশি ইন্টারেস্টিং। আমরা মানে অনেক কিছুই কিন্তু জানা যায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমাদের ১৪২ নাম্বার অনুচ্ছেদে বলা আছে সংবিধান যে আমরা সংশোধনটা কিভাবে হবে, এটা ১৪২ নাম্বার অনুচ্ছেদে বলা আছে। আর আইনের ব্যাখ্যা, অর্থাৎ সংবিধানের যে সংবিধান তো আমাদের একটা আইন, তো এই আইনের ব্যাখ্যাটা কে দিবে, আমাদের সংবিধানের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অ্যানোমেলি হলে সেটার ব্যাখ্যা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের মানে ব্যাখ্যা দিবে। এই বিষয়গুলো কিন্তু সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে একদম ক্লিয়ার করে বলা মানে বলে দেওয়া আছে, এবং সংবিধানের এই ধারাসমূহগুলো কিন্তু আমরা খুবই ভালোভাবে পড়ে নিব। এছাড়াও বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নে কিন্তু অপশন দেওয়া থাকে। তো ধরলাম আমাকে মানে প্রশ্নে আসছে যে আমাদের রাষ্ট্র মানে পররাষ্ট্রনীতি কোন অনুচ্ছেদে বলা আছে, তো এইখানে দেখবেন ২৫-এর পাশে আরো কয়েকটা অপশন কিন্তু থাকবে, ৩টা অপশন। তো সাধারণত যে কাজটা করা হয় অপশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু চিন্তা করে অপশন দেওয়া হয়, যে ২৫-এর পাশে কিন্তু ২৬, ২৭, ২৮ এরকম অপশন দিবে না, বরঞ্চ দিবে দেখবেন যে হয়তো দিল যে ৩৭, তারপর দিল হচ্ছে গিয়ে আমাদের ৪৮, মানে এরকম অন্য যে ধারাগুলো দেওয়া থাকবে বুঝে নেবেন ওগুলো আসলে ইম্পর্টেন্ট ধারা। তো এই জন্য ওই অপশনে যে অপশন গুলো থাকবে ওগুলো কিন্তু আমরা ওই অপশন মানে ওই ধারাগুলো অনুচ্ছেদ গুলোতে কি আছে ওটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে একটা পড়ার একটা ট্রিক। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ট্রিকটা ফলো করলে অনেক মানে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে মানে সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ কাভার হয়ে যায়। যাই হোক, আমাদের সংবিধানের আসলে সংশোধনী হয়েছে বেশ কয়েকবার। আমরা জানি যে সংবিধানের সংশোধনী মানে রাষ্ট্র যদি মনে করে তাহলে ২/৩ সংসদের ভোটে কিন্তু সংবিধানকে সংশোধন করা যায়। তো আমাদের প্রথম যে সংবিধানের সংশোধনটা এসেছিল সেটা হচ্ছে ১৯৭৩ সালে। এই সংবিধানে মূলত যুদ্ধাপরাধীদের যে বিচার হবে এই বিচার ব্যবস্থা করার জন্য একটা সংশোধনী এসেছিল, সেটা হচ্ছে ১৯৭৩ সালে। পরবর্তীতে দ্বিতীয় সংশোধনী কিন্তু একই বছরে হয়, এবং সেখানে হচ্ছে কি জরুরি অবস্থার ঘোষণা, বিধান এই সম্পর্কিত একটা আইন মানে মানে সংবিধানে একটা পরিবর্তন আসে। তারপর তৃতীয় যে সংশোধনী সেটাতে এসেছিল ১৯৭৪ সালে। এই সংবিধানে কি বলা হয়েছিল যে ৭৪ সালের মানে ভারতের সাথে যেই সীমান্ত চুক্তি অনুমোদন, তারপর রাষ্ট্রীয় সীমানা পুনর্নির্ধারণ, তারপর হচ্ছে বেরুবাড়িকে ভারতের কাছে হস্তান্তর, এরকম মানে রাষ্ট্রীয় সীমানা সম্পর্কিত কয়েকটা জিনিস উঠে আসা হচ্ছে তৃতীয় সংশোধনী, অর্থাৎ ১৯৭৪ সালের যে সংশোধনী সেখানে।
তারপর হচ্ছে গিয়ে 1975 সালে যেই সংশোধনীটা আসে সেটা হচ্ছে চতুর্থ সংশোধনী, যে রাষ্ট্রপতি শাসিত ও একদলীয় শাসন প্রতিষ্ঠা। অর্থাৎ মানে ওই সময় যে সংশোধনীটা হয়েছিল সেখানে হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি শাসিত এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা, এই বিষয়টা হচ্ছে সংবিধানের চতুর্থ সংশোধনী অর্থাৎ 1975 সালের সংশোধনীতে এসেছিল। তারপরে যে ষষ্ঠ সংশোধনী হয় সেটা হচ্ছে গিয়ে পঞ্চম সংশোধনী হয় হচ্ছে 1975 সালে। অর্থাৎ 1975 সালে 15 আগস্ট আমরা জানি যে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। তো এরপর থেকে 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত মানে সামরিক আমাদের দেশে তখন যেহেতু সামরিক শাসন জারি ছিল, তো এই সামরিক আইনে বিভিন্ন ধরনের তারা তাদের মতো করে কার্যক্রম করেছিল। তো ওই কার্যক্রমগুলোকে বৈধতা দানের একটা চেষ্টা করা হয়। এই চেষ্টাগুলো করা হচ্ছে কি মানে পঞ্চম সংশোধনীতে। পরবর্তীতে আমরা জানি যে এই সংশোধনীকে বাতিল ঘোষণা করা হয়। আর এই স্বাধীনতা এবং বিসমিল্লাহ সংযোজন মানে করা হয় হচ্ছে কি এই পঞ্চম সংশোধনী। তারপর ষষ্ঠ যে সংশোধনী সেটা হয় হচ্ছে 1981 সালে। এই সংবিধান মানে এই সংশোধনীতে আসলে উপরাষ্ট্রপতি পদ থেকে মানে রাষ্ট্রপতি পদের নির্বাচনের বিধানটা চালু করা হয়। তারপরে হচ্ছে গিয়ে আমি শুধুমাত্র খুবই গুরুত্বপূর্ণ যেই চেঞ্জটা আছে সেটার কথা বলছি, মানে মানে সংবিধানের সংশোধনী। তারপর সপ্তম যে সংশোধনী সেটা হয় 1986 সালে। সেটা দুঃখিত, আমি ওই ষষ্ঠ এবং সপ্তম অনুচ্ছেদটা আরেকবার বলছি। তো আমাদের ষষ্ঠ যে সংশোধনী সেটা ছিল হচ্ছে গিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদের নির্বাচনের যে বিধানটা সেটা। এটার প্রেক্ষাপটটা অনেক এরকম ছিল যে 81 সালে তো মানে বিএনপির তাদের নির্বাচনের পূর্ব মুহূর্তে দেখা যায় যে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। তো এই অস্থায়ী রাষ্ট্রপতিকে বিএনপি তাদের রাষ্ট্রপতি হিসেবে প্রার্থিতা প্রদান করতে চাচ্ছিল। তো এই পদটাকে শোভন করার জন্য যেই মানে সংবিধান সংশোধনী আনা হয় সেটা ছিল কি যে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান। এটা হচ্ছে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কাল। পরবর্তীতে 1982 থেকে 86 সালে বাংলাদেশে আবার সামরিক শাসন জারি হয় এবং এই সামরিক শাসন অর্থাৎ হুসাইন মোহাম্মদ এরশাদের সময়কার যে সামরিক শাসন, ওই সামরিক শাসনের বৈধতাকে মানে সামরিক শাসনটাকে বৈধতা দেওয়ার জন্য 1986 সালে আরেকটা সংশোধনী আনা হয়, সেটা হচ্ছে কি যে আমাদের সপ্তম সংশোধনী। আর 1988 সালে আমাদের অষ্টম সংশোধনী আনা হয়। এই অষ্টম সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রধর্ম হবে হচ্ছে ইসলাম, বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। তারপর ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ বসানো হবে। অর্থাৎ হাইকোর্টের বেঞ্চ তো শুধুমাত্র ঢাকায়, তখন একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে ঢাকার বাইরেও মানে হাইকোর্টের বেঞ্চ বসানো হবে, কিন্তু পরবর্তীতে হাইকোর্ট এই রায় বাতিল করে দেয় এবং তারপরে আর ঢাকার বাইরে কোনো হাইকোর্টের বেঞ্চ বসেনি। এবং ঢাকার যে নামের বানান সেটা কিন্তু পরিবর্তন হয়। তৎকালীন সময়ে ঢাকার নামের বানান ছিল হচ্ছে DACCA। তো এই বানানটা কিন্তু পরবর্তী মানে ওই সংশোধনীতে পরিবর্তন করে DHAKA এই বানানে রূপান্তরিত করা হয়। অর্থাৎ আমাদের ঢাকার বর্তমান যে বানান এটা কিন্তু অষ্টম সংশোধনী অর্থাৎ 1988 সালের সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা হয়েছিল। পরবর্তী যে নবম সংশোধিত হয় সেটা হচ্ছে 1989 সালে। এই সংশোধনীতে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কিত কিছু পরিবর্তন আনা হয়। অর্থাৎ রাষ্ট্রপতির মানে এর পূর্বে এই সংশোধনীর পূর্বে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যে যতবার ইচ্ছা প্রার্থিতা করার সুযোগ ছিল, কিন্তু এই সংশোধনীর পর যে দুইবারের বেশি রাষ্ট্রপতি থাকার যে প্রবিধান ওটা উঠে নেওয়া হয় এবং একবারের রাষ্ট্রপতির মেয়াদ করা হচ্ছে কি 5 বছর। অর্থাৎ একবারে টানা দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি থাকতে পারবেন না। এই বিধানটা 1989 সালে অর্থাৎ নবম সংশোধনীতে আনা হয়। পরবর্তীতে 1990 সালে দশম সংশোধনী আনা হয়। সেখানে বলা হয় যে মহিলাদের যে সংরক্ষিত আসন সেটা হচ্ছে গিয়ে 30টি আসন এবং এটা হচ্ছে আগামী 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ 1990 থেকে 2000 সাল পর্যন্ত এই সংশোধনীয় মহিলাদের যে 30টি আসন সেটা 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। পরবর্তীতে আমাদের যে 11তম যেই সংশোধনী সেটা আনা হচ্ছে 1991 সালে। এইটার একটা প্রেক্ষাপট রয়েছে। সে সময় হচ্ছে গিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল যে গণতন্ত্রের জন্য, তো সেখানে ওই সময় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি দায়িত্ব পালন করেন। অর্থাৎ তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের পর তিনি আবার হচ্ছে গিয়ে তার পূর্ববর্তী যে পদ অর্থাৎ প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার যে বৈধতা এইটা কিন্তু আনয়ন করা হচ্ছে 1991 সালের 11তম সংশোধনীতে। তো এই অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের বিচারপতি পদে ফিরে যাওয়ার যে বৈধতা এটা হচ্ছে 11শ সংশোধনীর যে জিএসটি।
1991 সালে আরেকটা সংশোধনী আনা হয়, সেটা হচ্ছে গিয়ে 12তম বা দ্বাদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের যে উপরাষ্ট্রপতির পদ এটাকে বিলুপ্ত করা হয়, এবং আরেকটা মেজর চেঞ্জ আনা হয়, সেটা হচ্ছে গিয়ে আমরা রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আবার সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা আমরা প্রত্যাবর্তন করি হচ্ছে গিয়ে 1991 সালে। সেটা হচ্ছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। তারপরে যে ত্রয়োদশ সংশোধনীটা আনা হয়, সেটা হচ্ছে 2004 সালে। সেখানে হচ্ছে কি আমাদের নারী আসনকে 45টি করা হয়, অর্থাৎ সংরক্ষিত 45টি নারী আসন থাকবে। আর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে প্রতিকৃতি এটা সংরক্ষণ করা হবে। তারপর বিচারপতি এবং পিএসসি চেয়ারম্যানের যে বয়স, বিচারপতির বয়স হচ্ছে 65 থেকে 67 করা হয়। পিএসসি দের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দের এবং সকলের মানে তাদের বয়সের যে সীমা, চাকরির মেয়াদের সময় পরিমাণটা কিন্তু বৃদ্ধি করা হয়। এটা হচ্ছে চতুর্দশ সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনী বা 15তম সংশোধনী, এটা অনেক বড় একটা সংশোধনী। এখানে রাষ্ট্রের অনেকগুলো বিষয় কিন্তু পরিবর্তন করা হয়েছিল, যেটা 2011 সালের 25শে জুন এই সংশোধনীটি আনা হয়। এখানে যেই মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিলোপ। অর্থাৎ এই নির্বাচনের জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োগ আনা হয়েছিল, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীতে বা 2011 সালে কিন্তু বিলোপ করা হয়। তারপর হচ্ছে গিয়ে সংবিধানের যে 4 মূলনীতি, সেটা হচ্ছে গিয়ে 72 সংবিধানের মতো করে আনা হয়, পুনর্বহাল করা হয়। তারপর যে তফসিল, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলে যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, তারপর মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র, তারপর হচ্ছে গিয়ে এই যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, এই বিষয়গুলো কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। এবং সংরক্ষিত নারী আসন এটাকে কিন্তু 50-এ উন্নীত করা। অর্থাৎ আমাদের নারী আসন যে 50 বর্তমানে রয়েছে, এটা কিন্তু পঞ্চদশ সংশোধনীতে 2011 সালে এই সংশোধনীটা আনা হয়। এছাড়াও 7-এর খতে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারপর হচ্ছে বঙ্গবন্ধুর ছবি রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠানে টানানো, এই বিষয়গুলো কিন্তু আমাদের পঞ্চদশ যে সংশোধনী রয়েছিল সেই সংশোধনীতে আনা হয়। আর যে ষোড়শ সংশোধনী, সেখানে যে বিষয়টা আনা হয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ বা অভিশাসন করার ক্ষমতা, এইটা হচ্ছে গিয়ে সাংসদদের হাতে নেওয়া। অর্থাৎ রাষ্ট্রপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের জন্য তৎকালীন সময়ে যে বিষয়টি প্রচলিত ছিল সেটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তো এইটা থেকে পরিবর্তন করে আমাদের 72 সংবিধানের মতো হচ্ছে গিয়ে সংসদ সদস্যদের হাতে নেওয়ার জন্য যে সংশোধনীটি আনা হয়, সেটা হচ্ছে গিয়ে 16 সংশোধনীতে 2004 সালে। পরবর্তীতে হাইকোর্ট এটার বিরুদ্ধে কিন্তু রায় দেয়, এবং এটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু ফলাফল, রায়ের আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। আর যে সপ্তদশ বা 17তম সংশোধনী, সেটা আনা হয়েছে 2018 সালে। এটা হচ্ছে কি আমাদের যে সংরক্ষিত নারী আসন যে 50টি ছিল, সেটার সময়কাল ফুরিয়ে যায়। তো এই জন্য যে এই সংরক্ষিত নারী আসন যে 50টি আসন, এটাকে আরো 25 বছরের জন্য বহাল রাখা হয়েছে। অর্থাৎ আমাদের সংরক্ষিত নারী আসন আরো 25 বছর বাংলাদেশে থাকবে। তো এই বিষয়টা আসলে সংবিধানের যে 17তম বা লেটেস্ট যে সংশোধন, সেটাতে আনা হয়েছে। বাংলাদেশ সংবিধানের আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 17টি সংশোধন হয়েছে। আর হচ্ছে গিয়ে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে 14 সংশোধনীর দ্বারা। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়বাদ প্রবর্তিত হয়েছে 5ম সংশোধনীর মাধ্যমে। রাষ্ট্রধর্ম ইসলাম আনা হয় হচ্ছে গিয়ে 8ম সংশোধনীর মাধ্যমে। এইগুলো র্যান্ডমলি একটু আলাদাভাবে বলছি যেন আর কি মনে রাখতে হয় ইজি। এই সংশোধনীর বিষয়গুলো প্রিভিয়াস এর পরীক্ষায় এসছে। তারপর সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে দ্বাদশ সংশোধনীতে। উপরাষ্ট্রপতির যে পদটি, সেটি বিলুপ্ত করা হয়েছে দ্বাদশ সংশোধনীতে। আর আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই ব্যবস্থার বিলুপ্তি করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। এবং ওই একই সংশোধনীতে হচ্ছে গিয়ে সংসদ মহিলা আসন, সংসদের যে সংরক্ষিত মহিলা আসন ছিল, সেটাও 50-এ উন্নীত করা হয়েছে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর দুইটা ইম্পর্টেন্ট সংশোধনী ছিল হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল এবং সংরক্ষিত মহিলা আসনকে 45 থেকে 50-এ উন্নীতকরণ। আর জরুরি অবস্থা জারির যে বিধান, সেটা দ্বিতীয় সংশোধনীতে চেঞ্জ করা হয়। আর বিচারপতিদের অপসারণ যে ক্ষমতা সংসদের হাতে নেওয়া, সেটা হচ্ছে 16 সংশোধনীতে নেওয়া হয়, যেটা এখনো চূড়ান্ত রায় এখনো দেওয়া হয়নি। আর সংবিধানের সংশোধনী বাতিল হয়েছে 2টি, সেটা হচ্ছে সংবিধানের সংশোধনী বাতিল হচ্ছে 5টি। কিছু কিছু অংশ বাতিল হয়, আর কোনোটা হচ্ছে সম্পূর্ণ চেঞ্জ হয়। এর মধ্যে 5ম এবং 6ম, যেগুলো দিয়ে আসলে সামরিক শাসনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, এগুলো বাতিল করা হয়।
তারপরে 16তম যেটা রায় এখন চলমান রয়েছে, চূড়ান্ত রায়, অর্থাৎ বিচারপতিদের পরিবর্তন। আর 8 ও 13 কিছু অংশ কিন্তু রায়ের মানে সংশোধনী বাতিল করা হয় হাইকোর্টের মাধ্যমে। আর আমাদের আমরা জানি যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কিন্তু শপথ বাক্য পাঠ করার যে রেওয়াজ, সেটা কিন্তু সেটার কথা কিন্তু সংবিধানে উল্লেখ করা আছে যে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করানো হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে, আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো হচ্ছে গিয়ে স্পিকার। অর্থাৎ রাষ্ট্রপতি দুজনকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, প্রধানমন্ত্রীকে এবং বিচারপতিকে, এবং রাষ্ট্রপতিকে মানে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে সংসদের স্পিকার। এখানে মানে 148 নম্বর অনুচ্ছেদে কিন্তু তৃতীয় তফসিলে যে কে কাকে শপথ বাক্য পাঠ করাবেন এটার একটা ডিটেল চিত্র কিন্তু আছে আমাদের সংবিধানের তৃতীয় তফসিলে, যেটা দিকে যদি আমরা একটু তাকাই যে সংবিধানের কে কোন কাকে শপথ বাক্য পাঠ করাবেন, অর্থাৎ কে পাঠ করাবেন, রাষ্ট্রপতি পাঠ করাবেন হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে, তারপর রাষ্ট্রপতি আরো প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করবেন, এই তিনজনকে হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি। স্পিকার পাঠ করাবেন হচ্ছে রাষ্ট্রপতিকে, স্পিকার সংসদ সদস্যদেরকে পাঠ করাবেন শপথ বাক্য, প্রধান বিচারপতি করবেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকগণের শপথ বাক্য পাঠ করাবেন। তাছাড়াও প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, মহা হিসাব রক্ষক, তারপরে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন চেয়ারম্যান, ওনাদেরকেও মানে ওনাদের শপথ বাক্য পাঠ করাবেন হচ্ছে প্রধান বিচারপতি। আর মাননীয় প্রধানমন্ত্রী যাদের বিচার বাক্য পাঠ করেন সিটি কর্পোরেশন মেয়রদের, তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার শপথ বাক্য পাঠ করানো হচ্ছে পৌর মেয়র, কাউন্সিলর, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওনাদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনার। আর ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তাদের দায়িত্ব পালন এর পূর্বে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে জেলা প্রশাসক। এটা মোটামুটি হচ্ছে গিয়ে কে কাকে শপথ বাক্য পাঠ করবেন, এটা আর একটু ভালোভাবে দেখা নেওয়ার জন্য আপনাদের সংবিধানের যে তৃতীয় তফসিল রয়েছে সেখানে একটু চোখ বোলাতে পারেন। এই ছিল মোটামুটি আমার সংবিধান সম্পর্কিত আলোচনা। এখানে আসলে অনেকগুলো বিষয় আমরা আলোকপাত করার চেষ্টা করেছি যে আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে। মূলত 3টা বিষয় আসে, যে সংবিধান যে রচনার প্রেক্ষাপট, গণপরিষদে কিভাবে সংবিধানটা আলটিমেটলি রচনা করা হয় এটি, তারপর হচ্ছে আমাদের সংবিধানের যে বিষয়বস্তুগুলো, কোন অনুচ্ছেদে কি আছে, কোন অধ্যায় কি আছে, এই জিনিসগুলো, এবং থার্ড যে পার্ট অর্থাৎ আমাদের সংবিধানের যে সংশোধন, আমাদের সংবিধানের কততম সংশোধনীতে কি আনা হয়েছিল। তো এই 3টা বিষয় আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় সাধারণত বিসিএস পরীক্ষায় 3টা সেগমেন্ট থেকে যদি একটা করে প্রশ্ন দেয় তাহলে কিন্তু 3টা প্রশ্ন চলে আসে। তো এই জন্য আসলে এই 3টা সেগমেন্টই খুব ভালো করে মানে পড়ে ফেলা খুবই আবশ্যক। স্পেশালি বিসিএস পরীক্ষা মানে কিন্তু এই সংবিধানের অংশগুলো ভালোভাবে জেনে রাখা। এই জন্য আমি আশা করবো আমার এই ছোট্ট গাইডলাইন আপনাদের হেল্প করবে এবং আপনারা সংবিধান সম্পর্কে যাবতীয় বিষয়গুলো খুব ভালো করে পড়ে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।